আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আসপেক্টের ফেসবুক পেজে। আমরা আজকের অনুষ্ঠান হচ্ছে নেটওয়ার্ক কৃষি কেরিয়ার, এবং আজকের এই অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন তৌকির আহমেদ, লেকচার হিসেবে জয়েন করেছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে অনেকগুলো বিষয় সম্পর্কে জানবো। আমরা শুরুতেই আমাদের যে অতিথি রয়েছেন ওনার কাছে চলে যাচ্ছি। ভাই, আপনার পরিচয়টা যদি একটু বলতেন আর কি। জি, আসসালামু আলাইকুম। আমি তৌকির আহমেদ, প্রভাষক, কৃষি অর্থনীতি বিভাগ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। তো আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি সাবেক সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক জয়ন্তপুর শাখা। সেই সাথে আমি আমার অনার্স লাইফ শেষ করেছি সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। আমার সাবজেক্ট ছিল এগ্রিকালচারাল ইকোনমিক্স। আমি মাস্টার্স কমপ্লিট করেছি সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। মাস্টার্সের আমার পঠিত বিষয় ছিল এগ্রিকালচারাল ইকোনমিক্স, প্রোডাকশন ইকোনমিক্স। বর্তমানে আমি হবিগঞ্জে আছি, আর আমার বাসা হচ্ছে জামালপুর। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি প্রথমে একটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে যে আপনি কৃষি ব্যাংকে সিনিয়র অফিসারের চাকরি করেছেন, পাশাপাশি বর্তমানে হচ্ছে শিক্ষকতায় নিয়োজিত আছেন। তো এখন আপনি যে শিক্ষকতা যে স্বপ্নটা, এই স্বপ্নটা কবে বুনেছিলেন? কারণ আমাদের আমাদের যে লক্ষ্য থাকে, আমরা হচ্ছে শুরু থেকে হয়তো আমাদের গোলটাকে ফিক্স করতে পারি না। তো আপনি শিক্ষক হবেন বা হচ্ছে শিক্ষক হতে চান, এই গল্পটা আসলে কেমন ছিল, এটা নিয়ে একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ আরিফ আপনাকে। তো আমার এই জার্নির গল্পটা যদি শেয়ার করতে চাই, তাহলে আমাকে একদম শুরু থেকে শুরু করতে হবে। তো আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম ভর্তি হই, তো প্রথম থেকে টু বি অনেস্ট আমার সাবজেক্টটা মানে আমার কাছে একটু পড়তে কেমন যেন লাগতেছিল আর কি। যে আমি তো আসলে মেডিকেল বা বুয়েটের কোচিং করেছি, তো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল হলে হয়তো ভালো হতো। তো প্রথম থেকে আমি একটা ডিলেমার মধ্যে ছিলাম যে আসলে মানে কেমন হবে, বা আমার এই সাবজেক্ট নিয়ে কেরিয়ার কেমন হবে। মানে টু বি অনেস্ট আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো কিছুদিন পর যখন আস্তে আস্তে আমি যখন সাবজেক্টটা পড়তে শুরু করি, তখন আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আর সহজে আমি বিষয়গুলো দেখতেছিলাম যে আমি আসলে মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার বুঝতে পারতেছিলাম, এবং আস্তে আস্তে আমার মজা লাগতেছিল বিষয়গুলো। তো যখন আস্তে আস্তে আমি মানে এরকম পড়াশোনা শুরু করলাম, লেভেল 1 সেমিস্টার 1 এবং লেভেল 1 সেমিস্টার 2 তে রেজাল্ট মোটামুটি আমার একটা ভালো আসলো। তখন আমাদের যে স্যার ছিলেন বা আছেন, তারা আমাকে খুব ইন্সপায়ার করতো যে তোমার একটা মানে ফিউচার একটা ভালো একটা কিছু করার সম্ভাবনা আছে। তুমি যদি একাডেমিক রেজাল্টটা ধরে রাখতে চাও বা ধরে রাখতে যদি পারো, তাহলে ইন ফিউচার তুমি হয়তো বা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা অপরচুনিটি থাকবে। তো তাদের কথাটা আমার আসলে খুব মনে ধরে যায়, এবং আমি সেই সাথে চেষ্টা করি যে আসলে কিভাবে আমার মানে একাডেমিক যে রেজাল্টটা সেটা ধরে রাখা যায়, এবং পাশাপাশি আমার নিজস্ব কিছু স্কিল ডেভেলপমেন্ট করা যায়। তো আস্তে 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 যখন আমি শেষ বর্ষের দিকে আসতে শুরু করি, তখন আমি চেষ্টা করেছিলাম আমার রেজাল্টটা ধরে রাখতে, এবং মোটামুটি হয়তো আমি সফল হয়েছিলাম। শেষ দিকে সে স্যাররা আমাকে খুব ইন্সপায়ার করা শুরু করলেন যে না, তোমার যে রেজাল্ট আছে এবং তুমি যদি চাও তুমি এই পেশায় আসতে পারো। তো এটা হচ্ছে আর কি করোনার আগের এই সময়ের ঘটনা। অনার্সে বেশ কিছু ঘটনা আমার সাথে ঘটছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমার মানে অনেক আপস এন্ড ডাউন চলে গেছে। বাট আমি ফাইনালি একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে না, আমি আসলে যদি জীবনে ভালো কিছু করার যদি সুযোগ থাকে, সেটা আমাকে হতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশাটা ছিল আমার মানে টপ টিয়ার লিস্টের মানে প্রথম দিকে আর কি। তো এই অনার্স লাইফ থেকে মূলত আমার এই স্বপ্নটা বা এই স্বপ্নের বীজটা বপন শুরু হয়েছিল, এবং সেটা ফাইনালি আমার কিছুদিন আগে সেটা পূর্ণতা লাভ করে। এখানে একটা কথা আমি আসলে বলে রাখতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশাটা এটা আসলে একটা মানে আনসার্টেন, এবং এখানে লাক বা সময় অনেক কিছুই নির্ভর করে। তো আমি আসলে ব্যাকআপ হিসেবে আমার প্ল্যান বি হিসেবে আমি অলওয়েজ পড়াশোনা করে আসছি, চাকরি বাকরি পড়াশোনা, এবং তার স্বাক্ষর আমি আমার বিভিন্ন সেক্টরে রেখেছি। এবং আসলে এখানে একটা কথা মেনশন করতে চাই যে আসলে অনেকেই ধারণা করে যে কৃষি অর্থনীতি সাবজেক্টটা পড়ে আসলে হয়তো বা তেমন ভালো করার সুযোগ নেই, কিন্তু আমি বলবো যে না, এখানে আসলে অনেক স্কোপ রয়েছে। এবং কেউ যদি শুধুমাত্র কৃষি অর্থনীতি সাবজেক্ট পড়ে যদি চাই যে আমি একটা সরকারি ভালো একটা চাকরি বা নবম গ্রেডের একটা চাকরি আমি করতে চাই, সেটা সম্ভব। কারণ আমি আমার এই সাবজেক্ট দিয়েই অনেকগুলা রিসার্চ প্রতিষ্ঠানে ভাইবা দিয়েছি, এবং বাংলাদেশ ব্যাংকের এডি সহকারী পরিচালক, যেটা গবেষণা সেক্টর, তো সেখানে আমি অলরেডি ভাইবা দিয়ে আসছি। সেই সাথে আহ অন্যান্য আরো দু একটা ভাইবা আমার দেওয়ার সৌভাগ্য হয়েছে ব্যাংকের। এবং সর্বশেষ আপনি অলরেডি বলছেন যে আমি কৃষি ব্যাংকে চাকরি করে আসছি। তো সবকিছু মিলে আমার একটা জিনিস মনে হচ্ছে যে না, আমার আলটিমেট গোল তো হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়। তো এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটা আমি অনার্স লাইফ থেকে করেছি, এবং
টু বি অনেস্ট মাস্টার্স লাইফে এসে আমি আমার আসলে কেরিয়ারটা মানে এদিকে আনার জন্য মাস্টার্স লাইফে আরো পড়াশোনা বেশি করেছি। তো আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতেছি যে সর্বশেষ আমি এই পাশে আসতে পারছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে সবার জীবনে আপস এন্ড ডাউন থাকে। কৃষি অর্থনীতি নিয়ে হচ্ছে অনেকেই অনেক ভালো জায়গায় আছে আমরা জানি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে নেটওয়ার্ক কৃষি কেরিয়ার, আমরা চেষ্টা করব যে কৃষি সেক্টর থেকে আসলে আমরা কোন কোন জায়গায় যেতে পারি সেই বিষয়গুলোকে তুলে আনার জন্য। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আহ, প্রথম যে আমাদের এপিসোড ছিল, সেই প্রথম এপিসোডে আমরা কিন্তু যে কৃষি অর্থনীতি পড়ে যে গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করা যায় এবং সে তার যে সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা প্রথম এপিসোডে আলোচনা করেছি। এবং আজকে মূলত আমরা আপনাকে আপনার কাছ থেকে জানবো যে শিক্ষকতা বিষয় নিয়ে, এবং হচ্ছে আপনি যেহেতু ব্যাংক সেক্টরে ছিলেন সেই বিষয়গুলো নিয়ে। তো হতাশা থেকে আসলে বেরিয়ে এসে জীবনটাকে একটু নতুন ভাবে গড়ে তোলা, এটা আসলে একটু মানে সবার জন্য একটু কঠিন হয়ে পড়ে, যেটা আপনার জীবনে ছিল। আচ্ছা, আপনার কাছে এখন একটা আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি এই শিক্ষকতা নিয়ে, যে একজন শিক্ষার্থী সে অনার্স লাইফে যখন ভর্তি হয়, কারণ আমরা জানি যে শিক্ষক হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিজিপিএটা। তো একজন শিক্ষার্থী সে যদি মনে করে যে আমি টিচার হবো বিশ্ববিদ্যালয়ের জন্য, তাহলে প্রথম বর্ষ থেকে তাহলে তাকে কিভাবে পড়াশোনাটা করতে হবে, এবং তারকে মিনিমাম কত সিজিপিএ ধরে রাখতে হবে যদি সে শিক্ষক হতে চায়, এই বিষয়টা যদি একটু বলতেন। কারণ অনেকেই জানতে চায় যে ভাই আমি তো টিচার হতে চাই বিশ্ববিদ্যালয়ের জন্য, আমি নর্মাল জেনারেল বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এখন হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো, যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দেখা যায় অনেকে ভালো ভালো মানে টিচার হয়ে যাচ্ছে সহজেই। তো আসলে এই বিষয়টা যদি একটু বলতেন যে শিক্ষক হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে, একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থীকে তার সিজিপিএ পড়াশোনা প্লাস হচ্ছে এর সাথে সাথে আর কি কি বিষয় প্রয়োজন, প্লাস যেহেতু শিক্ষকতা প্লাস গবেষণা এই দুইটা হচ্ছে একসাথে জড়িত, সেজন্য তার আর কি প্রয়োজন রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই বিষয়টা যদি একটু আমাদের যারা অনার্স পড়ুয়া আছে তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। ধন্যবাদ আরিফ আপনাকে। তো স্পেসিফিকলি যদি আমি বলতে চাই যে একজন মানে সদ্য অনার্স ভর্তি হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সে যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চায়, ফার্স্ট তাকে যেটা করতে হবে যে মানে প্রথম বর্ষটা এবং দ্বিতীয় বর্ষটা তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তার রেজাল্টটা একটা সার্টেন একটা থ্রেশহোল্ড পয়েন্ট আছে, তার উপরে রাখতে হবে। সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ 4 মানে 4 পয়েন্টের ভিতর আপনাকে মেজার করা হয়, সেখানে আপনাকে কমপক্ষে 3.50 থাকতেই হবে। এটা হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট। তো আপনাকে প্রথমে যেটা চেষ্টা করতে হবে যে প্রথম লেভেল 1 সেমিস্টার 1 এবং লেভেল 1 সেমিস্টার 2 এই দুটো সেমিস্টার খুব ইম্পর্টেন্ট। আপনার রেজাল্টটা যদি এই দুইটা সেমিস্টারে যদি ভালো হয়ে যায়, তাহলে পরবর্তীতে সেটা কমার সম্ভাবনা কমে যায় যদি না আপনি কোনো ধরনের মানে অকারেন্স করেন বা পড়াশোনা একদম ছেড়ে না দেন। আপনি যদি পড়াশোনাটা ধরে রেখে এবং আগের গতিতে যদি চালিয়ে যান, তাহলে আপনার রেজাল্ট নামার সম্ভাবনাটা খুবই কম বা ক্ষীণ। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জীবনের প্রথম বর্ষটা হচ্ছে আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে মোটামুটি 4 এর ভিতরে ভালো একটা রেজাল্ট মানে থ্রেশহোল্ড পয়েন্টটা হচ্ছে 3.50 এবং হাইস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে 4। মানে 4 এর কাছাকাছি যত আপনি থাকতে পারবেন এবং অন্যদের থেকে আপনি যত এগিয়ে যাবেন, ততটা আপনার মানে আপনি শিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন। এখন এখানে আরেকটা কথা, ধরেন আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার যে ক্লাসটাতে সেখানে যদি 100 জন স্টুডেন্ট যদি থাকে, মানে ফাইনালি যদি ভর্তিতে যদি 100 স্টুডেন্ট যদি গ্রাজুয়েট করে, তাহলে কি আপনাকে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট 10% ভিতরে আপনাকে থাকতে হবে। তো বর্তমানে সবগুলো বিশ্ববিদ্যালয় প্রায় ইউজিসির নিয়ম নীতি অ্যাডপ্ট করে ফেলছে। তো ইউজিসির নিয়ম নীতি অনুযায়ী বলা হয়ে থাকে যে 10% ভিতরে যদি আপনি থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তাহলে সেই হিসেবে দেখা যায় যে ফাইনাল 4-2-তে যদি 100 জন স্টুডেন্ট যদি গ্রাজুয়েট করে, তাহলে প্রথম 10 জন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবে। সেক্ষেত্রে আপনার মিনিমাম সিজিপিএ এটা লাগবে 3.50। আর সেক্ষেত্রে এর সাথে অ্যাডিশনালি যদি আপনার গবেষণাপত্র থাকে, বিভিন্ন কনফারেন্স যদি থাকে বা অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে, আপনি তাহলে অন্যদের থেকে অনেক গুণ এগিয়ে যাবেন। তো প্রথমত আমি আমার শর্তগুলা মানে যেগুলা মিনিমাম রিকোয়ারমেন্ট সেগুলা ক্লিয়ার করছি। সেই সাথে আপনার যদি বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষক হওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনাকে আরো কয়েকটা গুণ ডেভেলপমেন্ট করতে হবে। সেগুলো হচ্ছে যে কমিউনিকেশন ইজ দ্য কি। আপনার প্রফেসর বা আপনার স্যারদের সাথে আপনার কন্টিনিউয়াস মানে ভালো একটা কমিউনিকেশন বজায় রাখতে হবে। আপনার বন্ধু বান্ধব, সহপাঠী, জুনিয়র এবং আপনার বিশেষ করে আপনার বড় ভাই বা অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে আপনার একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনি
যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা ভালো একটা নোবেল প্রফেশনে যাবেন, আপনি চাইবেন না যে কারোর সাথে আপনি একটা ঝামেলা করেন বা আপনি মানে অন্যদের চোখে একজন খারাপ ব্যক্তি হিসেবে আখ্যায়িত হন। এটা কখনোই আপনার করা উচিত না বা আপনি চাইবেন না। এই জন্য আপনার একটা ক্লিন ইমেজ দরকার, যে যেন আপনি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে কারো কোনো দ্বিমত বা কোনো অসুবিধা যেন না থাকে, না ছেলেটা অবরোধ ভালো। তো এইটা হচ্ছে আপনার বেসিক যে বিষয়টা। আর এখানে আমি কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন বলবো, যে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে বা অন্য যে কোনো যদি সেক্টরে আপনার ভালো করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। যেমন আপনি ডিবেটিং সোসাইটি বা অন্যান্য যে স্কিল ডেভেলপমেন্ট কেরিয়ার ক্লাব বা অন্যান্য যে ক্লাব বা অন্যান্য যে প্রতিষ্ঠান বা সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে থাকে, সেগুলোর আপনি মেম্বার হয়ে যাবেন। এবং প্রথম থেকেই আপনার ফোকাস থাকবে যে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপমেন্ট করা, আপনার স্পোকেন বা আপনার যে কথা বলার যে ধরন বা বাচনভঙ্গি, এগুলো একটু ডেভেলপমেন্ট করতে হবে। আপনার যদি ভয়েসটা যদি লো থাকে বা অনেক হাই থাকে, এটা আপনার একটা মানে আপনার যেভাবে মানুষের সাথে আপনি ভালো কমফোর্ট ফিল করেন বা কমিউনিকেশন আপনার সহজ হয়, সেরকম ভাবে ডেভেলপমেন্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চাল চলন বা সবকিছু একজন মানে বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় শিক্ষক জন্য আপনি চিন্তা করবেন ভিতর থেকে যে আমি একটু অন্যদের থেকে আলাদা হতে চাই, অন্যদের থেকে একটু বেশি জানতে চাই। এবং আমার যদি মানুষ মাত্রই ভুল এবং মানুষ মাত্রই জ্ঞানের সীমাবদ্ধতা থাকে, যদি আপনার কোনো বিষয়ে যদি সীমাবদ্ধতা থাকে, আপনি আপনার সুপারভাইজার বা প্রফেসর বা স্যারদের কাছে গিয়ে আপনি সেটা শেয়ার করবেন এবং সেই স্কিলটা আপনি ডেভেলপমেন্ট করবেন। এবং ব্যক্তিগতভাবে আপনার যে জিনিসটা আরেকটা বিষয় করতে হবে, যে সাবজেক্টের প্রতি ভালোবাসা। এটা এই গুরুত্বপূর্ণ কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, যে আপনার সাবজেক্টের প্রতি যদি একটা ডিপ প্যাশন যদি না থাকে, আপনার সাবজেক্ট যদি আপনাকে না টানে বা এই প্রফেশনটা যদি আপনাকে না টানে, তাহলে আসলে আলটিমেটলি আপনি মানে ডিপ্রেসড হয়ে যাবেন বা প্রোক্রাস্টিনেট শুরু করবেন, যে আমি তো আসলে আমার অনার্স লাইফে আমি সাবজেক্টটাকে এনজয় করি নাই, কিন্তু হঠাৎ করে এখন আমার মনে হয়েছে যে না, আমি আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চাই। তখন দেখা যাবে যে আপনার একটা দুমুখী একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে আপনার মধ্যে। তো প্রথম শর্ত হচ্ছে আপনার সাবজেক্টটাকে খুব ভালোবাসতে হবে। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান এবং এটা মনে মনে আপনার ধারণ করতে হবে। আপনার মিনিমাম একটা সিজিপিএ রিকোয়ারমেন্ট আছে, সেটা ফুলফিল করতে হবে। আপনার বিভিন্ন অন্যান্য সংগঠন বা এগুলো হচ্ছে আপনার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট হবে। আপনি বিভিন্ন প্রগতিশীল বা আপনি যদি মনে করেন যে আপনি কোনো ছাত্র সংগঠনের সাথে, যেটা আপনার জন্য ফিউচারে কাজে লাগবে, সেগুলোর সাথে জড়িত থাকতে পারেন। কেননা এতে হচ্ছে আপনার লিডারশিপ কোয়ালিটিটা বিল্ড আপ হয় এবং আপনি সর্বদা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আশা করি যে এইটুকু হচ্ছে আপাতত, আপনি যদি বজায় যদি রাখতে পারেন, তাহলে হোপফুলি আপনি ওয়ান ডে আপনাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দেখতে পারবেন আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক সুন্দর গুছিয়ে বললেন। তোমরা যারা এখনো মানে নতুন করে ভর্তি হয়েছো বা হচ্ছে অনার্স লাইফে আছো, আশা করি তোমাদের এই পয়েন্টটা খুব বেশি কাজে দিবে। কারণ যাদের ইচ্ছা শিক্ষক হওয়ার জন্য, তাদের জন্য হচ্ছে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু তাদের জন্য বলবো না, যারা হচ্ছে যাদের গবেষণার করতে চাও, বিদেশ যেতে চাও, তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, এখন আমি আরেকটা প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে আপনি ব্যাংকে হচ্ছে সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেছিলেন, তো বাংলাদেশ কৃষি ব্যাংকে। এখন এই একজন শিক্ষার্থী আহ, কৃষিবিদ কৃষিবিদরাও এখন দেখতেছি আমরা বিভিন্ন জায়গা থেকে যদি বলি যে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাংকে ঢুকতেছে। তো এখন এই যে ব্যাংকে যে চাকরি পাওয়ার অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল, বা এবং এর সাথে আরেকটা বিষয় আপনি বলবেন, সেটি হচ্ছে যে একজন শিক্ষার্থী বা এখন যারা অনার্স পাস করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারা হচ্ছে ব্যাংকের জন্য কিভাবে প্রস্তুতি নেবে বা তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, আর কোন কোন বিষয়ের উপর একটু ফোকাস করা প্রয়োজন। যেহেতু আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র হিসেবে জয়েন করেছিলেন এবং হচ্ছে দীর্ঘদিন চাকরি করেছেন, তো আপনার যে অভিজ্ঞতাটা ছিল, প্রস্তুতির যে অভিজ্ঞতাটা ছিল, সেটি যদি সবার সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ আরিফ। তো বর্তমানে সময়ে যে কয়েকটা চাকরি একটু লুক্রেটিভ, মানে হচ্ছে যে সবার একটা ইচ্ছা থাকে, টেন্ডেন্সি থাকে যে আমি এই চাকরিগুলো পেতে চাই, তার মধ্যে ব্যাংক হচ্ছে অন্যতম। এখন আপনার যদি ধর্মীয় কোনো বাধা নিষেধ বা ধর্মীয় কোনো যদি বিষয় যদি না থাকে, যে এগুলো যদি আপনি যদি মানে এক সাইডে রেখে যদি জাস্ট একটা চাকরি যদি চান যে আমি ব্যাংকে চাকরি করতে চাই, মানে একান্তই আপনার ইচ্ছা, করলেও আপনি করতে পারেন, না করলেও না করতে পারেন। কিন্তু যদি আপনি চান, তাহলে আমার সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনি অনার্স লাইফ থেকে আসলে টুকটাক প্রস্তুতি শুরু করতে পারেন। আপনারা হয়তোবা অলরেডি জানেন যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে প্রথমে 100 নম্বরের একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর 200 নম্বর হচ্ছে আপনার রিটেন একটা পরীক্ষা হয়, এবং সর্বশেষ 25 মার্ক একটা ভাইবা হয়। তো এখানে তিনটা ধাপ রয়েছে অন্যান্য চাকরি পরীক্ষার মতোই। তবে শেষ যে ধাপটা রয়েছে ভাইবা, সেটা আসলে আলটিমেটলি যদি না আপনি কোনো অকারেন্স ঘটান, যদি না বেয়াদবি করেন বা বোর্ড যদি আপনার প্রতি একেবারেই অসন্তুষ্ট না হন, তাহলে ওই ধাপটা আপনি সহজে উতরাই যাবেন আর কি। তো সেখানে
ওই লাস্ট ধাপটাতে আপনার খুব বেশি সমস্যা হওয়ার কথা না, বা সেখানে খুব কম একটা মার্ক ভ্যারি করে। আর প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এটা হচ্ছে যে দেখেন লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, সেখান থেকে তাদের ন্যারো ডাউন করে অল্প কিছু সংখ্যক পরীক্ষার্থীকে মানে রিটেনে পরীক্ষা দিতে দেওয়ার যে একটা সুযোগ, সেই সুযোগটা বাছাই করার জন্য জাস্ট একটা প্রক্রিয়া হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষার যে মার্কটা সেটা আসলে আলটিমেটলি আপনার চাকরি মানে রিটেনের ক্ষেত্রে বা ভাইবার ক্ষেত্রে খুব একটা বেশি কাজে লাগে না। এটা হচ্ছে জাস্ট আপনি রিটেনের জন্য কোয়ালিফাই করছেন। তো এখন আসি যে মেইন যে চাকরি পাওয়ার জন্য যে মেইন যে ধাপটা বা স্টেজটা সেটা হচ্ছে আপনার রিটেন পরীক্ষা। তো আপনারা অনেকেই যারা পড়াশোনা ইদানিং শুরু করেছেন বা সামনে করবেন তারা জানেন যে রিটেন পরীক্ষাটা আসলে মানে ডিটেলস হয়, যেমন বাংলা, ইংরেজি, সরি এখানে সাধারণ জ্ঞান, ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, ম্যাথ ইত্যাদি থাকে। তো এইখানে আপনি সাধারণ জ্ঞান বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি হয়তো অল্প দিনে করে হঠাৎ করে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। তবে এখানে আমি যেটা বলবো যে আপনি বিশ্ববিদ্যালয় থেকে এখনই যেহেতু প্রস্তুতি নিতে শুরু করেছেন বা করবেন, আপনি অবশ্যই টিউশনই করান বা হয়তোবা সামনে করাবেন। তো সেক্ষেত্রে আপনার ম্যাথ এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের উপর আপনার খুব গুরুত্ব মানে দেওয়া উচিত। আপনি যদি ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলা ম্যাথের বই যদি মোটামুটি নিজে শেষ করেন, অথবা যদি সেটা টিউশনিতে গিয়েও যদি শেষ করেন, তাহলে আপনার একটা শক্ত একটা বেস তৈরি হবে। তখন আপনি হয়তো রিটেনের জন্য অ্যাডভান্স লেভেলের অন্য কিছু বই আছে বা অন্য কিছু ম্যাথ আছে, সেগুলো করলে হয়তো আপনার এই ম্যাথ সেক্টরটা কভার হয়ে গেল। এখন আসি যে বর্তমান সময়ে রিটেন পরীক্ষায় যেটা দেখা হয় সেটা হচ্ছে আপনার লেখার কোয়ালিটিটা। এখন কোনো কিছুই মানে সার্টেন ভাবে কমন পড়বে না। একটা টপিক দেওয়া থাকবে যেটা মোস্ট প্রবাবলি আপনার আনকমন থাকবে। আপনার যদি লাক যদি খুব ভালো থাকে সেটা হয়তো আপনার কমন পড়ে যাবে। আপনার আনকমন টপিকটার উপর আপনার 3 থেকে 4 পেজ আপনার লিখতে হবে। এখন দেখেন একটা জিনিস হচ্ছে যে প্রায় 10 থেকে 12 হাজার পরীক্ষার্থী যদি রিটেন পরীক্ষা দেয়, সেখান থেকে ফাইনালি হয়তো চাকরি হবে 2,000 বা সামথিং প্লাস মাইনাস। তো সেক্ষেত্রে 10 থেকে যদি আপনাকে 2 আসতে হয়, অবশ্যই আপনার এই রিটেন সেক্টরটাকে ভালো করতে হবে। আর এই রিটেন সেক্টরটাতে ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেটা হচ্ছে আপনার মানে ফোকাস রাইটিং বা আপনার যে ফ্রি হ্যান্ড রাইটিং যে লিখার যে অভ্যাসটা সেটা। তো আপনি যদি এখন থেকে বিশ্ববিদ্যালয়ে টুকটাক যদি পত্রিকা পড়া শুরু করেন, তাহলে আমি বলবো যে বিনোদনের পেজগুলো একটু কম সময় দিয়ে আপনি যদি সম্পাদকীয় বা লাস্টের যে পেজগুলো থাকে বা কলাম টাইপের যে পেজগুলো থাকে, দেশের অর্থনীতি, আর্থসামাজিক অবস্থা, পরিবেশ, তারপরে জলবায়ু, তারপর হচ্ছে সম্মেলন, এগুলো নিয়ে যদি যে কলামগুলো লেখা থাকে সেগুলো যদি আপনি প্রত্যেকদিন যদি আধা ঘন্টা সময় নিয়ে যদি নিজে পড়ার চেষ্টা করেন, তাহলে এই যে আপনার মাথায় যে একটা ইনফরমেশন আস্তে আস্তে ঢুকবে, আপনার যদি একটা তথ্য যদি কমন নাও করে, তাহলে এই রিসোর্সকে কাজে লাগিয়ে আপনি আউটস্ট্যান্ডিং একটা রিটেন পরীক্ষা দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিখার কোয়ালিটি। এখন দেখেন একজন চমৎকার কিছু বাক্য দিয়ে বা ডেটা কোটেশন এগুলা দিয়ে একটা রিটেন পরীক্ষা দিল, আর আমি জাস্ট লিখলাম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বা সামথিং লাইক দ্যাট, যেগুলো হচ্ছে আমি জাস্ট পেজ ভরায় রেখে আসলাম। তো সেক্ষেত্রে আপনি নিজেও বুঝতে পারতেছেন যে অন্য একজনের খাতা এবং আপনার খাতার ভিতরে মার্কে হিউজ ডিফারেন্স হবে। তো আপনি রিটেন যদি একটা ভালো মোটামুটি ভালো একটা ফুল অ্যান্সার করে যদি ভালো পরীক্ষা দেন, তাহলে আপনার আলটিমেটলি চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে কি পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার যে ফ্রি স্টাইল যে লিখার যে ক্যাপাবিলিটিটা সেটা ডেভেলপমেন্ট করতে পারেন। এটা আসলে ওই পরীক্ষার সময় 1 মাস বা 15 দিন যে সময়টা, এটাই আপনার আসলে আলটিমেটলি ডে অর নাইট চেঞ্জ হয়ে যাবে না। আপনাকে সেটা এখন থেকে বিল্ড আপ করতে হবে। আপনি রেগুলার পত্রিকা পড়বেন, খবর দেখবেন, এবং আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল সরি বিভিন্ন ধরনের পেপার বা সম্পাদকীয় এগুলো পড়বেন, যার ফলে এই যে যে একটা বেস আপনার ক্রিয়েট হয়ে যাবে, সেটা আপনাকে রিটেনের একটা ভালো একটা রিটেন দিতে সাহায্য করবে। আর বর্তমান সময়ে আমাদের কৃষি গ্রাজুয়েটরা, বিশেষ করে যারা কৃষিবিদ, তারা আপনারা আসলে মেধাবী এবং আপনারা বিভিন্ন সেক্টরে আপনাদের মানে আপনাদের কৃতিত্বের স্বাক্ষরটা রেখে আসতেছেন, এবং ব্যাংকেও আপনাদের সেই সাফল্যের ধারাটা অব্যাহত থাকুক, সেই শুভকামনা কামনা রেখে আমি বলতেছি যে আপনি যদি এখন থেকে পড়াশোনা যদি শুরু করেন, তাহলে আপনার গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে ভালো একটা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক দূর বেড়ে যাবে। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে বললেন ব্যাংকের প্রস্তুতি আমরা কিভাবে নিব। কারণ হচ্ছে বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে যে চাকরিগুলো লুক্রেটিভ তার মধ্যে ব্যাংক অন্যতম, এবং হচ্ছে ব্যাংকের মধ্যেও কৃষিবিদদের পদচারণ অনেক বেশি হচ্ছে। ভাই এখন আপনার একটু একাডেমির দিকে যাই, সেটি হচ্ছে যে আপনি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে জয়েন করেছেন এবং দীর্ঘদিন পড়াচ্ছেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে
যে 9টা গুচ্ছের মধ্যে যে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে অন্যতম। এবং এখানকার যে ক্যাম্পাস আমরা জানি যে একটা বৃহৎ ক্যাম্পাস হবে, সেকেন্ড ক্যাম্পাস হবে। তো এই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি একটু বলতেন, কারণ যারা এবছর ভর্তি ইচ্ছুক আছে, ভর্তি পরীক্ষা দিবে, কারণ তারা তো এই যে 20 তারিখ যে ভর্তি পরীক্ষাটা আছে, এই ভর্তি পরীক্ষার পরে কিন্তু তাদের সাবজেক্ট চয়েস, বিশ্ববিদ্যালয় চয়েসের একটা বিষয় রয়েছে। তো আপনি একটু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে একটু বলেন যে এখানকার যে ফ্যাসিলিটি গুলো রয়েছে, কারণ আমরা অলরেডি দেখেছি যে প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু স্মার্ট বোর্ডের ব্যবস্থা রয়েছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েবল এবং হচ্ছে মোটামুটি খুব মনোরম পরিবেশ। তো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি আপনি একটু সবার উদ্দেশ্যে বলতেন, কারণ এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সবারই আগ্রহ রয়েছে, অনেক বেশি আগ্রহ, এবং হচ্ছে এটা সম্পর্কে যেহেতু আপনি এখানে শিক্ষক হিসেবে আছেন, তো এই কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি একটু সবাইকে বলতেন। ধন্যবাদ আরিফ। তো আসলে বর্তমানে মোস্ট প্রবাবলি বাংলাদেশে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্যে 7ম কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে 2020 সালের 17ই ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপর 2021 সাল থেকে 21-22 সেশন থেকে স্টুডেন্ট ভর্তি শুরু হয়। সেই হিসেবে 2024 সালে এখন চলতেছে। অন অ্যাভারেজ টোটালে বর্তমানে 180 প্লাস স্টুডেন্ট রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আপনারা অথবা অলরেডি এই বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন। এটি হচ্ছে হবিগঞ্জের সদরের পাশে, মানে সদরের ভিতরে ভাদই নামে একটা জায়গায় অস্থায়ী ভিত্তিতে ক্যাম্পাস দিয়ে পরিচালিত হচ্ছে। তবে সবচেয়ে আশার কথা হচ্ছে যে বর্তমানে জায়গা জমি, মানে নতুন যে এখানে স্থায়ী ক্যাম্পাস হবে সেখানে সেই প্রক্রিয়াটা চলমান রয়েছে। এবার আসি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা। আমি আসলে এই প্রতিষ্ঠানে চাকরি করি বলে বলতেছি না, যে নতুন যে কয়েকটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে তার মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় অন্যতম। কারণ এইখানে বিশেষ কিছু কিছু ইউনিক ফিচার রয়েছে যেগুলো অন্য বিশ্ববিদ্যালয় থেকে এটাকে একটু আলাদাভাবে মূল্যায়িত করতেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাসরুম হচ্ছে অত্যাধুনিক এবং প্রত্যেকটা ক্লাসরুমে ডিজিটাল ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড দ্বারা পরিচালিত হচ্ছে। আর সেই সাথে আমাদের এখানে খুব ভালো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে উচ্চ গতি সম্পন্ন ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। সেই সাথে আমাদের যে ডিজিটাল লাইব্রেরিটা, মানে ডিজিটাল লাইব্রেরিটা, সেখানে আপনাদের বিশ্বের বিভিন্ন জার্নাল বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করা বা জার্নাল গুলো ফ্রি অ্যাক্সেস স্টুডেন্টদের জন্য ব্যবস্থা করা রয়েছে। সেই সাথে আমাদের কম্পিউটার ল্যাবটি রয়েছে, সেখানে প্রায় 40 প্লাস অত্যাধুনিক এবং খুব ভালো কনফিগারেশনের কম্পিউটার রয়েছে, যেখানে স্টুডেন্টরা গিয়ে অনায়াসে গিয়ে তাদের কাজকর্ম বা কম্পিউটার বিভিন্ন জিনিসপত্র তারা শিখতে পারে বা করতে পারে, এবং সেই রুমটিও এসি করা রুম আর কি। তো এর পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে এখানে। আমাদের ফার্মার্সদের জন্য রয়েছে ফার্মার্স সাপোর্ট সার্ভিস নামে একটা মানে ইউনিট রয়েছে, যেখানে কৃষকরা তাদের মানে যে কোনো ধরনের সমস্যা নিয়ে আসলে ইনস্ট্যান্ট আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং এই বিষয়ে যারা এক্সপার্ট ডক্টর বা এক্সপার্ট যারা রয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করেন। আর এর সাথে আরো কিছু ফিচার রয়েছে, সেগুলো হচ্ছে আমি একটু পয়েন্ট আউট করে রেখেছি যেন আমি না ভুলে যাই। সেটা হচ্ছে যে, তো আরেকটা বিষয়, এইখানে হবিগঞ্জে আশেপাশে একটু মানে বিশ্ববিদ্যালয় মানে না হওয়ার কারণে এখানে ফটোকপি বা প্রিন্টিং এর কস্টটা তুলনামূলকভাবে একটু বেশি। এই জন্য মাননীয় ভিসি স্যার উনি স্টুডেন্টদের কথা চিন্তা করে এখানে আমাদের ল্যাবে, কম্পিউটার ল্যাবে খুব সুন্দর মানে খুব দামি প্রিন্টিং মেশিন প্লাস হচ্ছে মানে ফটোকপিয়ার মেশিন বসিয়েছেন, যেখানে স্টুডেন্টরা খুবই স্বল্প স্বল্প মূল্যে তাদের নিজস্ব শীটপত্র বা যে কোনো জিনিস তারা প্রিন্ট করতে পারে। আরো কিছু জিনিস রয়েছে, যেমন এখানে হাউ স্মার্ট অ্যাপ রয়েছে, সেই সাথে আপনার আরো অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তবে একটা কথা বলতে হয় যে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে খুব দ্রুত এখানে অগ্রগতি হচ্ছে এবং আপনারা যারা যে 90 জন এই সামনে ভর্তি পরীক্ষা থেকে চূড়ান্ত ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে আমি অগ্রিম স্বাগত জানাচ্ছি, এবং আপনারা যারা আসবেন তাদের সাথে দেখা হবে, কথা হবে। এবং আমাদের এখানে আমরা প্রায় 45 জন শিক্ষকের মতো রয়েছি এবং ওনারা খুবই আন্তরিক এবং স্টুডেন্টদের জন্য ওনারা সবসময় হেল্পফুল আর কি। বিশেষ করে আমাদের মাননীয় ভিসি মহোদয় স্যারের কথা বলতে হয়, উনি খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং হচ্ছে স্টুডেন্টদের কথা চিন্তা করে স্টুডেন্টদের যখন যা লাগে উনি সেই বিষয়টা সবসময় মাথায় রাখেন। ওনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্টদের সার্বিক মানে মঙ্গল কামনা করা। তো এই ছিল আমার পক্ষ থেকে আমার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা আসবেন এখানে যারা চান্স পাবেন তাদের আমরা বলতে চাই যে আপনাদের এখানে অডিট হওয়ার কিছু নাই, নতুন কৃষি বিশ্ববিদ্যালয়, কিন্তু নতুন হওয়ার পরেও আমাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমাদেরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে যখন আমাদের একটা উইদিন ফিউ মানে ইয়ার্স আমাদের যখন একটা স্থায়ী ক্যাম্পাস হবে তখন আমাদের বিশ্ববিদ্যালয় একটা দৃষ্টিনন্দন কৃষি বিশ্ববিদ্যালয় হবে।
সেই সাথে আরেকটা বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে আয়তন, নতুন কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে যে আয়তন ধরা আছে সেটি এই 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানে অন্যতম, মানে আয়তনের দিক থেকে অন্যতম একটা উচ্চতায় চলে যাবে। তো আশা করছি ভবিষ্যতে এই কৃষি বিশ্ববিদ্যালয় খুব দ্রুত মানে সাফল্য লাভ করবে, গবেষণা শিক্ষা সর্বদিকেই স্টুডেন্টরা এগিয়ে যাবে এবং সেই সাথে বাংলাদেশে একটা সুন্দর একটা মানে ভালো মানের একটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেই শুভকামনা ব্যক্ত করছি। হুম, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আমি যদি একটু বলি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে, সেটি হচ্ছে যে ওইখানকার যে টিচার প্যানেল এবং সত্যি অমায়িক, এবং বিশেষ করে মাননীয় যে ভাইস চ্যান্সেলর রয়েছেন বাসেদ স্যার, ওনাকে আমি পার্সোনালি খুব ভালোভাবে চিনি। খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একজন ব্যক্তিত্ব, এবং খুবই পার্সোনালিটিস, যেটা যেটা বলবো, এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলবো যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় অন্যান্য যে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার থেকে একটু একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। কারণ এখানকার যে ফ্যাসিলিটিস গুলো সেটা অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু উন্নত। কারণ নতুন হওয়ার পরেও কিন্তু যে যে উন্নতি হয়েছে, বা ল্যাব ফ্যাসিলিটি যেটা রয়েছে, আমি দেখেছি যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো ল্যাব ক্লাস, যেগুলো খুব বেশি প্রয়োজন, বা যেগুলো না করলেও চলে বাট প্রয়োজন, সেগুলো কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে করানো হচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইড। মানে যেটা আমি বলবো যে ল্যাব ফ্যাসিলিটিস যে পুরাতন বিশ্ববিদ্যালয় যেরকম রয়েছে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তার থেকে কোনো অংশে কম নয়। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি নতুন বিশ্ববিদ্যালয়কে পরিচয় করে দিলেন। আমি বিশ্বাস করি যে একটা অন্য উচ্চতায় খুব অদূরই এই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পৌঁছাবে। একটু ভিন্ন দিকে যাই। এই যে আপনি আপনার শিক্ষা জীবন শেষ করেছেন, এখন শিক্ষকতার পেশায় আছেন। শিক্ষা জীবনে ঘটে যাওয়া একটি মজার ঘটনা যেটা আপনি শেয়ার করবেন, পাশাপাশি যে শিক্ষা জীবনের সব থেকে কঠিন সময়টা আহ, কোনটা ছিল, এটা যদি একটু শেয়ার করতেন। কারণ আমরা জানি আমরা যখন অনার্স লাইফ শেষ করেছি, এখন মাস্টার্স করছি, তো অনার্স লাইফে অনেক মজার স্মৃতি থাকে, হল লাইফে থাকে, বিশ্ববিদ্যালয় জীবনে থাকে। তো আপনার জীবনে ঘটে যাওয়া একটা মজার স্মৃতি বলবেন, আর সব থেকে একটা কষ্টের স্মৃতি বলবেন, যেটা হচ্ছে আপনাকে এখনো সব থেকে বেশি পীড়া দেয়। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সবগুলোই আসলে মানে মজার, এবং আমি যদি সত্যি আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় যদি মনে রাখার চেষ্টা করি বা করে থাকবো হয়তো বা, তার ভিতরে অন্যতম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি। সবচেয়ে মজার হচ্ছে যে গণরুমে থাকা। আরিফ, আপনি হয়তো বা গণরুমের সম্পর্কে অবগত আছেন, এবং যারা নতুন তারা হয়তো এই বিষয়ে অবগত নাও থাকতে পারে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, গণরুম হচ্ছে এমন একটা রুম যেখানে বিশাল বড় একটা রুম থাকে, নতুন যারা স্টুডেন্ট থাকে, আবাসন ব্যবস্থা যদি 100% না থাকে তাহলে সেইখানে সাময়িকভাবে স্টুডেন্ট রাখা হয়। তো এটা হচ্ছে, আমি জানি না এই মজার ঘটনা অন এয়ারে বলা মানে উচিত হচ্ছে কিনা। তো আমাদের ওয়ান এর ভাইবা পরীক্ষা, প্রথম ভাইবা পরীক্ষা, আমি তো খুব এক্সাইটেড, ফর্মাল ড্রেস কিনে আনছি, তখন আসলে বানানোর মতো মানে ওই সুযোগ বা সময়টা ছিল না, ফর্মাল ড্রেসটা কিনে আনতে। গণরুমে আমি গিয়ে সুন্দর করে ট্রায়াল দিচ্ছি আর কি। ট্রায়ালের অবস্থা দেখা গেল যে শুধু জুতাটা পরছি, আর মানে ওই ড্রেস চেঞ্জ করতে গিয়ে আমি হয়তো গামছাটা পরে আছি আর কি। মানে এরকম ভাবে আমি ট্রায়াল দিচ্ছি। মানে এই মুহূর্তে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তখন সৌদি আরব থেকে তাবলিগের মেহনতি কাজে কিছু হুজুর আসছে না, তো ওনারা বাইরে থেকে নক করতেছিলেন, মানে আমরা আসলে যারা ছিলাম এই গণরুমের ভিতরে তারা আসলে খেয়াল করিনি বিষয়টা। তো হুট করে যখন ওনারা মানে দরজা খুলে ফেলছেন, তখন দেখে যে আমরা আসলে সবাই মিলে খুব মজা করতেছি, এবং ওনারা মেবি সৌদি আরব থেকে আসছিলেন। ওনারা বিষয়টা দেখে এত মজা পাইছেন যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা যখন একত্রে থাকে তারা কি পরিমাণ মজা করতে পারে, ওনারা আসলে বিষয়টা দেখে সত্যি খুব মানে বিস্মিত হয়েছেন আর কি। তো এটা ছিল অনেকগুলা মজার ঘটনার ভিতরে ইনস্ট্যান্ট একটা মনে আসছে। তো এখন কষ্টের যে বিষয়টা আর এখানে, এখন আমি যদি বলতে চাই তাহলে বলবো যে আসলে যারা সফল হয় বা একটা ভালো একটা পজিশনে যখন আল্লাহ রহমতে যখন যায়, তখন তারা আসলে তাদের গল্পগুলা বলে বা এগুলো আসলে মানে অন্যরকম ভাবে অনেকেই দেখতে পায়। তো আমি যেটা বলবো যে করোনার পরে করোনার পরে যখন আমি টোটালি পড়াশোনার দিকে যখন মনোযোগ দিলাম, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটা তো মনে মনে বা সবসময় চেষ্টা আছেই, প্ল্যান বি কিছু একটা ভেবে রাখা উচিত। কারণ এটা তো হচ্ছে যে লাখেরও একটা বিষয়, যদি না হয় তখন আমাদের কি করা উচিত। তো আমি সেই সময় খুব ভালোভাবে পড়াশোনা শুরু করলাম, বিসিএস ব্যাংক সবকিছুর জন্য পড়াশোনা শুরু করতেছিলাম। শেষের দিকে এসে আসলে আমার মানে পড়াশোনার দিকে আমি যখন ফুল টাইম যখন সময় দিচ্ছিলাম, টিউশনি গুলো আমার আস্তে আস্তে চলে যেতে থাকে, বা আমিও আসলে ওই সারাদিন পড়াশোনার পরে টিউশনি গুলো আসলে করতে পারছিলাম না। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি তাদের যথেষ্ট
পরিবার থেকে সাপোর্ট থাকে, কিন্তু তারপরেও আমাদের বর্তমান দ্রব্যমূল্য যে দাম বৃদ্ধি, এই বাজারে আসলে ওই সাপোর্টটা হয়তো বা অনেক সময় এনাফ হয়ে ওঠে না। তো এই সময় আসলে আমাকে আমার বন্ধুরা খুব মানে সাহায্য সহযোগিতা করেছে। আমার এমনও সময় গেছে যে ধরেন 10টার সময় আমার রাত্রের বাস, পরের দিন সকালে রিটেল পরীক্ষা দিতে হবে। তো রাত 8টা বাজে, আমি তারপরেও আমি জানি না যে আমার কোথা থেকে টাকা আসবে। আমার লিটারেলি তখন টাকা ছিল না। আর এই আপনাকে একটা অনেকের কথা বলে রাখি যে আমার জীবনে এরকম 1-2টা পরীক্ষা গেছে যেখানে আমি শুধুমাত্র রিটেন পরীক্ষা বা পিলি পরীক্ষা টাকার জন্য আমি অ্যাটেন্ড করতে পারি। তো সেই সময়গুলোতে আমার বন্ধু, আমি মেনশন করতে চাই এই অনারে, যে মাহিন, তন্ময়, জিতেন বা আমার স্পেশালি আরো কিছু স্যার আছেন, তাদের কথা আমি এখানে মেনশন করতে চাই না। তারা আমার আরো কিছু বন্ধু বান্ধব ইনস্ট্যান্ট হয়তো বা বলতে পারতেছি না এখানে, তারা আমাকে যে সাপোর্ট করে আসছে, আমি আসলে সত্যি লাকি যে এরকম বন্ধু বান্ধব, এরকম স্যার, এরকম ফ্যামিলি, ফ্যামিলি তো সবার উপরে ডেফিনেটলি, তারপরেই আসলে ওনারা আমাকে সাহায্য সহযোগিতা করে আসছে। এবং আজকে আমি এই জায়গায় আসার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার পরিবারের, তারপরে হচ্ছে আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে, আমার শিক্ষক রয়েছে, আমার বন্ধু বান্ধব এবং আমার জুনিয়র সিনিয়র, সবাইকে আমি এই ক্রেডিটটা দিতে চাচ্ছি। আসলে স্ট্রাগল সবার লাইফেই থাকে, এখানে আরো অনেক ধরনের স্ট্রাগল রয়েছে যেগুলো আসলে অনিয়ারে বা এখানে শেয়ার করাটা উচিত হবে না। তবে আমি যেটা বলবো যে স্ট্রাগল করার পর একটা জিনিস পাওয়ার পর, আমার প্রথম চাকরিটা, আমি আপনাকে একটু সময় নিচ্ছি আর কি। আমার প্রথম চাকরিটা যখন আমি কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হই, তখন আমি আমার সার্টিফিকেট বা কোনো কাগজপত্র ওঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ে খুব দৌড়াদৌড়ি করতেছিলাম। ইনস্ট্যান্ট আমার ফোনে মেসেজ আসছে যে আপনি ফাইনালি সিলেক্টেড হয়েছেন এই ব্যাংকে আর কি। তো আমি তখন আমার ফ্যাকাল্টিতে ছিলাম, আমি আমার স্যার, আমার সুপারভাইজার, সম্মানীয় সুপারভাইজার প্রফেসর ডক্টর বসির হোসেন আহমেদ স্যার, আমি তো যখন সাথে সাথে আমি যখন শেয়ার করলাম বিষয়টা, সাথে সাথে মানে আমার জন্য মানে সবাইকে মিষ্টি খাওয়াই। এবং আমি সাথে সাথে গিয়ে যখন আমার আরেকজন শ্রদ্ধেয় স্যার, যাকে আমি সবসময় স্মরণ করি এবং ভবিষ্যতে করবো, ডক্টর শাহুল ঘোষ স্যার, উনি যখন আমাকে এমন ভাবে জড়াই ধরছেন যে আমি আসলে লিটারালি মানে চোখের পানিটা ধরে রাখা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল। তো তখন আমি বুঝতে পারছি যে না, আমার স্যাররা আসলে আমার কতটুকু তারা আমার জন্য মানে চায়, তারা আমার ভালো চায়। তো এই টাফ সময়গুলোতে আসলে মানে আমার জার্নিটা এতটা কঠিন হয় না। আমি আরেকজন স্যারকে মেনশন করতে চাই, আহ, শেরফুল আলম স্যার, উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। উনি আমাকে সর্বক্ষেত্রে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, লিটারালি আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ। আর আমার আরো কিছু আত্মীয় স্বজন রয়েছে যারা সবসময় আমার মানে বিপদ আপদে সবসময় সাথে ছিলেন। তো সবকিছু মিলে আমার যে স্ট্রাগলটা গেছে, সেই স্ট্রাগলটা তাদের জন্য আমার জার্নিটা অনেক স্মুথ হয়ে গেছে, এবং পরের বার তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এই তো আর কি। অনেক কথাই শুনলাম ভাই। আসলে সবার জীবনে এমন কিছু ঘটনা থাকে, কারণ আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি এতটা বিশ্বাস করি যে খুবই মধ্যবিত্ত পরিবার থেকে ম্যাক্সিমাম ছেলেপেলে আসে, এবং হচ্ছে আমাদের খুব স্ট্রাগল করেই প্রতিটা দিন পার করতে হয়। আহ, সেটা অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই, কারণ হচ্ছে এত স্ট্রাগল করেছেন এবং আজকে একটা ভালো পর্যায়ে আসতে পেরেছেন। সেই বিষয়টা। আর যে বিষয়টা বললেন যে আপনার আপনার গণরুমের স্মৃতি মনে পড়ে, আমার আরেকটা স্মৃতি মনে পড়ে গেল, এটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে তখন হচ্ছে আমাদের ভাইবা চলতেছে। তো আমার আইডি ছিল 50, একটু পেছনের দিকে আর কি। তো আমি ভাবলাম যে পরে যাই, সবাই তো চলে গেছে, মানে ইয়া দিয়ে দিয়ে কি বলে, পরীক্ষা রিটেন পরীক্ষা দিয়ে চলে আসতাম, পরে আবার ভাইবা দিতে যেতাম আর কি। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আসার পরে দেখি আমার জুতা, প্যান্ট কিছু নাই। ঠিক আছে, তো সব নিয়ে গেছে। তারপরে কি করব, এখন তো যাইতে হবে, আমার সময় আসছে, ওরা কেউ আসেও নাই। তারপরে আমি হচ্ছে পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে গেছি ভাইবা দিতে। তো মানে আপনি ইউনিভার্সিটি লাইফে এরকম, বসলেন আর কি। তো ইউনিভার্সিটি লাইফে তো এরকম ঘটনাগুলো সত্যি মানে ভোলার না, খুব ইন্টারেস্টিং। বিশেষ করে গণরুমের ক্ষেত্রে তো একদম ভিন্ন কথা। আর একটা বিষয় বলি গণরুমের আমি আপনাকে, সেটা হচ্ছে যে গণরুমে যখন আমি থাকতাম, আমার যে বেড ছিল, কর্নারে ছিল, আমি আর বেডে কোনোদিনও ছিলাম না। আমি যেখানে খালি হইতাম সেখানে শুয়ে পড়তাম। ঠিক আছে, তো এরকম ভাবে আমার গণরুমের স্মৃতিগুলো ছিল। বিশ্ববিদ্যালয়ের জীবনগুলো আসলে সত্যি ইন্টারেস্টিং। এবং আরেকটা বিষয়, সেটা যেটা আপনি মেনশন করলেন, যে কিছু বন্ধু থাকে, যে বন্ধুগুলো হচ্ছে, যে বন্ধুগুলোর কারণে কিন্তু আমরা
আমাদের যত স্ট্রেস, আমাদের যত দুঃখ, আমাদের যত কষ্টগুলো হোক না কেন, সেগুলো হচ্ছে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি মনে করি, যদি সব থেকে বড় অর্জন যদি বলি, সেই জিনিসটা হচ্ছে একটা ভালো বন্ধু। এবং এই জিনিসটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় জীবনে না, পরবর্তী জীবনে, চাকরি জীবনে এবং যে কোনো সময়ে আমরা যা কিছু শেয়ার করতে পারি। কারণ বিশ্ববিদ্যালয় লেভেল একটা মেচুর পয়েন্ট। এই পর্যায়ে আসার পরে মোটামুটি ভাবে আমরা দেখি যে অনেক কিছুই, অনেক প্রেশারে আসে। তো সেখান থেকে কোপ করার জন্য আসলে সত্যি কিছু মানুষের প্রয়োজন হয়, যে মানুষগুলো আমাদের আহ মানে খুব বেশি প্রয়োজন হয়। এবং এই মানুষগুলি হচ্ছে আমাদের পরবর্তী সুখ দুঃখ আশা করার একমাত্র আলো হয়ে থাকে। ভাই, আমরা সত্যিকার অর্থে খুব শেষের দিকে চলে আসছি। আপনার সাথে আড্ডা দিতে পেরে অনেক খুবই ভালো লাগলো। এবং আমাদের এই অনুষ্ঠানের নেটওয়ার্ক কৃষি ক্যারিয়ারের যে মূল লক্ষ্য, সেটি হচ্ছে যে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যে আমাদের কৃষিবিদরা, তাদের ক্যারিয়ারটা কিরকম হয়, তারা কোন কোন সেক্টরে চাকরি করে এবং তাদের যে চাকরিগুলো, সেই ফ্যাসিলিটিস গুলো কেমন, এবং তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, এগুলি হচ্ছে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এটাই হচ্ছে আমার এই নেটওয়ার্ক কৃষি ক্যারিয়ার অনুষ্ঠানের মূল লক্ষ্য। তো শেষ পর্যায়ে আপনাকে বলবো যে এই যে যারা ভর্তিচ্ছু আছে, যারা এখন অনার্স পড়তেছে এবং যারা হচ্ছে চাকরি প্রত্যাশী আছে, যেহেতু আপনি একটা স্টেজ পার করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন এবং চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, তারপরে চাকরি করতেছেন এবং তার আগে চাকরি করেছেন। তো সবার উদ্দেশ্যে যদি আপনি একটু সংক্ষেপে কিছু বলতেন, যে যারা হচ্ছে এখন বর্তমানে পরীক্ষা দিবে, অনার্সে যারা আছে, যারা মাস্টার্স করতেছে এবং যারা হচ্ছে চাকরির জন্য প্রস্তুতি দিচ্ছে, সবার উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন আর কি। ধন্যবাদ আরিফ। তো আমি আসলে স্টেজ গুলো একটু ন্যারো করে বলতেছি, যে যারা এই মুহূর্তে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, যারা মানে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাদের উদ্দেশ্যে একটা কথা, যে ভাই আপনারা চেষ্টা করছেন বড় বড় ইউনিভার্সিটিতে বা ভালো কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য, হয়তোবা সেটা আপনার কপালে ছিল না, বা সৃষ্টিকর্তা আপনার চায় নাই সেটা, বা আপনার হয়তোবা ভিন্ন একটা প্ল্যান রয়েছে। যেমন আমাকে দেখেন, আমি একের পর এক পরীক্ষা দিতেছিলাম, আসলে লিটারালি তখন একটু পড়াশোনাটা কম দিছে, আল্লাহ আমাকে ভালো একটা জায়গায় রেখেছেন। এখন বর্তমানে আমি হয়তো যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতাম, হয়তো আমি এত ভালো জায়গায় নাও থাকতে পারতাম। তো এখন যেটা হচ্ছে যে আপনার ফেইটটাকে আপনি অ্যাকসেপ্ট করেন এবং আপনার লাস্ট যে সময়টা, এই সময় এসে আপনার বেস্ট একটা শট দেন এবং আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ভালো রেজাল্ট করেন। এইখান থেকে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে, বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে, গবেষণার জন্য আন্তর্জাতিক ভাবে আপনি অনেক সুযোগ রয়েছে, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সুযোগ রয়েছে। আর প্রচলিত বর্তমানে যে মেইন স্ট্রিমের যে চাকরিগুলো আছে, ব্যাংক, বিসিএস বা অন্য যে কোনো ধরনের চাকরি, সেগুলো তো আপনি আসেনি। এবং আপনার যে নিজস্ব যে সাবজেক্টের মানে দ্বারা যে চাকরিগুলোর জন্য আপনি ফাইট করবেন, সেটা অন্য কেউ পারতেছেন। তো এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে আপনারা বেস্ট একটা ফাইট দেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পান, আপনার কেরিয়ার ভালোভাবে ডেভেলপমেন্ট করার সুযোগ। আর যারা বলতেছি, যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আপনি জীবনে নষ্ট করার অনেক সময় রয়েছে, তার মধ্যেও আপনার পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। আপনি সারাদিন যাই করেন না কেন, টিউশনি করান বা রাজনীতি করান বা ইভেন আপনি আপনি চাইলে প্রেম করতে পারেন, আপনার যদি ব্যক্তিগত ইচ্ছা, যাই কিছু করেন না কেন ভাই, রাত্রে এসে আপনি পরের দিনের মানে পড়াটা আপনি গুছিয়ে রাখেন। আপনি যদি জাস্ট প্রত্যেক দিনের পড়াটা যদি প্রত্যেকদিন কমপ্লিট করেন, তাহলে ভালো একটা সিজিপি চলে আসবে। সেই সাথে আপনি যদি টুকটাক যদি চেষ্টা করেন, আপনি বাংলা, ইংরেজি বা পত্রিকা পড়ার দিকে আপনার অভ্যাসটা মানে তৈরি করতে পারেন। আর যারা থার্ড এবং ফোর্থ ইয়ারে রয়েছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে ভাই আপনারা অলরেডি একটা মানে সীমানার দিকে চলে আসতেছেন, আপনাদের আর অন্য কোনো মানে চিন্তা করার সুযোগ নেই। ফুল টাইম আপনারা লাস্ট সেমিস্টার গুলো ভালোভাবে একটু পরে একটা স্টেবল একটা সিজিপিএ ধরে রাখার চেষ্টা করবেন, বা মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেটা বজায় রাখার চেষ্টা করবেন। সেই সাথে আপনার প্ল্যান যে বি রয়েছে অন্যান্য চাকরি, সেগুলোর দিকে আপনি ফুললি মানে কনসেন্ট্রেট করবেন। আর যারা মাস্টার্স যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনার অবশ্যই থিসিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। তাছাড়া মাস্টার্সে তুলনামূলক ভাবে একটু চাপ কম থাকে। আপনি 60-40 এইভাবে টাইমটা ভাগ করে নিয়ে 60% আপনি দিচ্ছেন আপনার যে আলটিমেটলি একটা জব দরকার, সেটার পিছনে হয়তো বা দিবেন যদি আপনার অন্য চাকরি করার যদি ইচ্ছা থাকে। আর 40% দিচ্ছেন আপনি আমার টোটাল একাডেমিকের পিছনে। তাহলে আশা করি যে আপনি একই সাথে আপনি চাকরিও ভালো একটা পাবেন, মানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে। আর আপনার মাস্টার্সে ভালো একটা রিসার্চ ওয়ার্ক বা আপনার ভালো একটা সিজিপিএ থাকবে। আর আপনি যদি আসলে একাডেমিক মানে দিকে যদি থাকতে চান, তাহলে আমি যেটা বলবো যে আপনি 80% দিলেন আপনি আপনার একাডেমিক হইতে মানে একাডেমিক সেক্টরে, আর 20% দিলেন আপনি ধরেন ব্যাকআপ হিসেবে অন্য চাকরির জন্য। কারণ দেখেন, বাংলাদেশে কোনো কিছু সার্টেন না, সবকিছু একটা মানে রিস্ক আছে বা থেকে যায়। সেই হিসাবে আপনি আপনার ফিউচারটা সিকিউর করার জন্য অন্যদিকে পড়াশোনা করবেন, যেটা করেছি আমি। আমি আসলে সমান দিকেই সব দিকে আল্লাহর রহমতে আমি মানে অলরেডি সঞ্চালক আরিফ উনি বলেছেন
আমার কথা। তো আমি নতুন করে কিছু বলতে চাই না। তো এটা হচ্ছে মাস্টার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে। আর যারা মাস্টার্স শেষ করেছেন, এখন যারা ফুল টাইম পড়াশোনা করতেছেন, তাদের প্রতি আমি বলবো যে ভাই অনেক তো হয়ে গেছে। এখন আপনি যদি একাডেমিক সেক্টরে থাকতে চান, ফুল টাইম এগুলোতে দেন, আপনি রিসার্চ করেন, বিদেশের জন্য চেষ্টা করেন, বা আপনার সাবজেক্ট দিয়ে যে সব চাকরি পাওয়া সম্ভব সেগুলো আপনি চেষ্টা করেন। আর আপনার যদি মনে হয় যে না আমার একাডেমিক ভালো লাগতেছে না, মাথায় ধরে না, তাহলে ভাই ইটস হাই টাইম ফুল দরজা জানালা একবারে, আমি বলবো না যে ওইভাবে, এটা জাস্ট শুরু করতে বলতেছি যে আপনি ফুল টাইম পড়াশোনার দিকে শুধু মানে সময় দেন। আর আরেকটা কথা, এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি, আমি ফেসবুক একটা লম্বা সময় অফ রেখেছিলাম। এটা আসলে আমাকে অনেক অনেক হেল্প করেছে, যেটা আমি এখন বুঝতেছি। যে দেখেন, যারা মানে ফুল টাইম, না তাদের কথা আমি বলতেছি না, আমার কথা আমি বলছি, যদি আমি ওই টাইম মানে ওই সময়টা ফুল টাইম যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যদি দিতাম, তাহলে হয়তো বা আমি ডিস্ট্রাক্ট হয়ে যেতাম, বা আমি আমার এইদিকে আমি ফোকাসটা থাকতে পারতাম না, হয়তো আমি এত দ্রুত বা এই পর্যায়ে আজকে আসতে পারতাম না। আমার ক্ষেত্রে এটা জিনিসটা ক্লিক করেছে, এবং আমি বলবো যে আপনি একটা সময়ের জন্য সোশ্যাল মিডিয়াটা একটু কমাই দেন, একদম অফ করতে বলতেছি না, আপনি একটু কমাই দেন। জাস্ট আপনার ক্লোজ যারা, যাদের অবশ্যই আপনি মানে কাছে থাকতে চান বা থাকতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখেন। আর বাকি সময়টা আপনার, আমি যেটা মনে করি যে এগুলোর এখন আপনার আর সময় নাই, এটা হচ্ছে ধরেন আপনাদের জন্য কথাবার্তা। তো ওভারঅল একটা জিনিস বলতে চাই যে বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং খুব দ্রুত আমরা ভাইরাল হওয়ার জন্য বা ফেম বা এগুলো পাওয়ার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করার চেষ্টা করি। এখন আমি একটা কথা বলতে চাই যে ভাই, আপনি এমন কিছু ডেভেলপ করেন যেটা আপনার স্কিল বেসড, এবং যেটা সহজে ভেঙে পড়বে না, আপনাকে লং রানে আপনাকে বাঁচাই রাখবে, বা লং রানে আপনাকে সাস্টেইন করার জন্য হেল্প করবে। আপনি হয়তো সাময়িকভাবে পেইন টাকা পয়সা গুলো পেতে পারেন, ইটস আপ টু ইউ, আমি না করতেছি না সেগুলোতে। বাট আমি যেটা বলবো যে আপনি যদি নলেজ বেসড কাজগুলোতে যদি থাকেন, তাহলে হয়তো এটা লং টাইম আপনাকে সাপোর্ট দেবে। আর সবকিছুরই দরকার আছে অবশ্যই, বাংলাদেশে সবাই পড়াশোনা করবে এরকম না, সবাই সবার ক্ষেত্রে উন্নতি করুক সে আশা ব্যক্ত করে। এবং নেটওয়ার্ক কৃষি কেরিয়ার গ্রুপকে বা টিমকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সঞ্চালক আরিফকে আমি ধন্যবাদ দিতে চাই। আর এখানে আরেকটা কথা আমি বলতে চাই, আরিফ উনি আমার পছন্দের একজন মানুষ, এবং উনি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ছিলেন, এখন বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ওনার মাস্টার্স করতেছেন। আরিফের প্রতি সবসময় শুভকামনা থাকবে। এবং আরিফ যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, এটা আসলে ওর চাকরি ক্ষেত্রে যখন ও যখন মানে প্রফেশনাল লাইফে যখন পদার্পণ করবে, তখন সে অন্যদের থেকে মানে একটু আলাদা থাকবে, কারণ ও এই বিষয়গুলো করে আসতেছে। আমরা হয়তো বা এত কিছু করার সুযোগ পাইনি বা এতটা তখন বুঝতাম না, কিন্তু আরিফ বর্তমানে বা এই সময় থেকে যেগুলো করে আসতেছে, ডেফিনেটলি তাকে এটা তার ক্যারিয়ার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য হেল্প করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আর আপনারা যাদের নতুন পরীক্ষা দিবেন তাদের মানে উইশিং বেস্ট অফ লাক। এবং আপনারা আসেন, আপনারা মেধাবীরা আসেন উৎস থেকে। এখন তো আর ওই স্পেসিফিকলি কোনো ইউনিভার্সিটিতে আপনার টার্গেট করে করার সুযোগ নাই, আপনি হয়তো বা আপনার পরীক্ষাটা দেবেন, ওইভাবে আপনি ইউনিভার্সিটি অনুযায়ী ভাগ হয়ে যাবেন। আপনারা মেধাবীরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসেন, আমাদের ইউনিভার্সিটিতে আসেন, আপনাদের পদচারণায় বাংলাদেশে একদিন মানে নলেজ বেসড একটা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা শিক্ষা জ্ঞান এবং আমাদের সমহিমায় আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করব। সেই সাথে আমরা ভীষণ 2041 বাস্তবিত করার পথে আমরা আমাদের নিজস্ব সমাধানকে কাজে লাগাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা হচ্ছে একবারে শেষে পর্যায়ে চলে আসছি। আমাদের এই কৃষি নেটওয়ার্ক কৃষি ক্যারিয়ারের যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে সবার মধ্যে কৃষি রিলেটেড যে সাবজেক্ট রয়েছে সেগুলো একটা যথাযথ একটা ধারণা পৌঁছে দেওয়া। এবং ভাই যেটা বললেন যে আসলে বিভিন্ন ইউনিভার্সিটি লাইফ থেকেই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং আছি। এখনো আসলে সেই যে অভ্যাসটা সেটা যায়নি বর্তমান যদি বলি। তারই ধারাবাহিকতায় হয়তো আমি এই প্রোগ্রামটা মানে চালিয়ে যাচ্ছি। তো সবাইকে শুভরাত্রি। এবং আমাদের আজকের প্রোগ্রাম এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো অন্য একজন অতিথির সাথে, এবং আপনাদেরকে জানাবো আমাদের এই কৃষি রিলেটেড যে সাবজেক্ট রয়েছে এবং কৃষিবিদদের যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ার নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।